গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ভোজ, রচনা প্রফুল্ল রায়। ফাগুন মাস ফুরিয়ে এলো। কদিন আগে এ অঞ্চলের সবচেয়ে বড় তৌহার হোলির মাতামাতি শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী উত্তর বিহারের বাতাসে এখনো ঠান্ডা শিশিরে একটু আমেজ লেগে থাকার কথা, কিন্তু এবছর এরই মধ্যে চারপাশের চেহারা বদলে যেতে শুরু করেছে। বেলা একটু চড়লে সূর্যের তেজ মারাত্মক বেড়ে যায়। রোদের অসহ্য তাপে মাঠ ঘাট ফসলের মাঠ ঝলসে যেতে থাকে। উল্টোপাল্টা হাওয়া আগুনের হলকা ছড়াতে ছড়াতে পূব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে ক্রমাগত ঘোড়া ছুটিয়ে যায়। মাথার উপর বিশাল আকাশ, নিচে আদিগন্ত শস্যক্ষেত্র। তবে এখন যতদূর চোখ যায় মাঠ একেবারে ফাঁকা, কোথাও একদানা ফসল নেই। মাস দুই আগেই গইয়া আর ভৈষা গাড়ি বোঝাই করে ধান কাটানিরা সব ধান তুলে নিয়ে গেছে। রবি ফসলের মরশুমও শেষ হয়ে এসেছে। অনেক দূরে দূরে কচিত দু এক টুকরো জমিতে তিসি কি কলাই চোখে পড়ে। ফাঁকা মাঠের ভেতর দিয়ে যে কাঁচা সড়ক বা কাচ্চি এঁকে বেঁকে আড়াআড়ি চলে গেছে, তার ওপর হাঁটুভর ধুলো মারিয়ে হেঁটে আসছিল ধনিয়া। তার বয়স 60 না 70 সে জানে না, কেননা অঙ্ক বা ধারাপাত সম্পর্কে তার আদৌ কোনো ধারণাই নেই। 30 পর্যন্ত মোটামুটি সে গুনতে পারে, তার ওপরের কোনো সংখ্যা হলেই হিসেবে গোলমাল হয়ে যায়। শরীরে মাংস বলতে বিশেষ কিছুই নেই ধনিয়ার। ঢিলে কোঁচকানো খই ওরা চামড়া খোলসের মতো তার হাড়ের ওপর কোনো রকমে জড়িয়ে আছে। পায়ের পেছন দিকে শিরাগুলো জট পাকানো, তোবড়ানো গাল, কণ্ঠার হাড় গজালের মতো ফুঁড়ে বেরিয়েছে। মাথার চুল রুক্ষ পাটের ফেঁসো। এই চুলের সঙ্গে ধনিয়ার জন্মের পর থেকে যে তেলের কোনো যোগাযোগ ঘটেনি দেখা মাত্রই টের পাওয়া যায়। মুখে খাপছা খাপছা দাড়ি, ঘোলাটে চোখ এক আঙুল গর্তে ঢোকানো। ধনিয়ার পরনে চিটচিটে ধুরধুরি ট্যানা, সেটা এতই খাটো যে কোমর থেকে উড়ু পর্যন্ত কোনো রকমে ঢাকা পড়েছে। ওপর দিকে ছেঁড়া একটা জামা, সেটায় নানা রঙের অগুন্তি তালি। তার পিঠে দড়ি দিয়ে বাঁধা রয়েছে একটা চটের থলে। থলেটার ভেতর রয়েছে ধনিয়ার যাবতীয় পার্থিব সম্পত্তি। দুটো বাড়তি ট্যানা, দুটো হাতা ছেঁড়া জামা, একটা ধূসো কম্বল, তোবড়ানো সিলভারের থালা, খান কয়েক রুটি, আধখানা খরমুজা, আখের একটা টুকরো, কিছু ঘাটো, খানিকটা গেহু, একটা ভোতা ছুরি। এগুলো হচ্ছে দুঃসময়ের জন্য তার সঞ্চয়। ধনিয়া আসছে খাড়া দক্ষিণ থেকে, যাবে উত্তরের এক ভারী টাউন বা বড় শহর মেকলিপুরায়। সেখানে সাক্ষ্যদীপী ব্রাহ্মণ চন্দ্রেশ্বর মিশিরের মায়ের শ্রাদ্ধ উপলক্ষে আজ বিরাট ভোজ। সেই ভোজ খেতেই চলেছে ধনিয়া। ধনিয়ার মতো মানুষকে কেউ খাতিরদারি করে বাড়িতে ডেকে খাওয়ায় না। সেই নিজের গরজে খবর টবর জোগাড় করে ভোজের আসরে হানা দেয়। ধনিয়া উত্তর বিহারের একজন বিখ্যাত ভিক মাঙ্গোয়া। ভোজসভায় স্বর্গনা আদমি অর্থাৎ মান্যগণ্য অতিথিদের খাওয়া দাওয়া হয়ে গেলে পাতের যে উচ্ছিষ্ট খাবার দাবার নালিয়ায় বা নর্দমায় ফেলে দেওয়া হয়, কাক কুকুর চিল এবং অন্য ভিন ভাগবাদের সঙ্গে কাড়াকাড়ি মারামারি করে তাতে তাকে ভাগ বসাতে হয়। কাল বিকেলে ধনিয়া ঘুরতে ঘুরতে ধরমগঞ্জের হাটিয়ায় এসে হাজির হয়েছিল। সেখানেই চন্দ্রেশ্বরের খবরটা পায়। এক শুদ্ধ ব্রাহ্মণ আর এক শুদ্ধ ব্রাহ্মণকে চন্দ্রেশ্বর মিশিরের মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র পড়ে শোনাচ্ছিল। খানিকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান খাড়া করে তা শুনেছে ধনিয়া।
এমনিতে তার স্মৃতিশক্তি খুবই দুর্বল। সে আনপড়, মূর্খ, 30-এর বেশি গুনতে পারে না। কিন্তু খাওয়ার কোনো ব্যাপার থাকলে প্রতিটি শব্দ তার মাথার ভেতরে স্থায়ীভাবে বসে যায়। শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্রের বয়ানটা ছিল এই রকম। मान्यवर, फाल्गुनी शुक्ल पक्ष त्रयोदशी को मेरे माताजी को गंगा लाभ हुआ। 25 फाल्गुन उनकी श्राद्ध है। कृपया उपस्थित होकर दिवंगत आत्मा के लिए शांति प्रार्थना करे। शोक संतप्त चंद्रेश्वर मिश्र, मेकलीपुरा। श्राद्ध যখন হবে তখন উৎকৃষ্ট রকমের একটা ভোজন কি আর হবে না? বয়ানটা শোনার সঙ্গে সঙ্গেই ধনিয়া ঠিক করে ফেলে রাতটা হাটিয়ার ফাঁকা চালার তলায় কাটিয়ে আজ ভোরে মেকলিপুরা রওনা হবে। কেননা লোকজনের কাছে জেনে নিয়েছে পরের দিনই 25শে ফাল্গুন। তখনও ভোর হয়নি। অন্ধকার এবং হালকা কুয়াশায় আকাশ ঝাপসা হয়েছিল। সেই সময় ধরমগঞ্জের হাট থেকে বেরিয়ে পড়েছিল ধনিয়া। মেকলিপুরার নাম সে বহুবার শুনেছে, কিন্তু আগে কখনো সেখানে যাওয়া হয়নি। মেকলিপুরা টাউন কোন দিকে, কিভাবে সেখানে যেতে হয়, এসব সম্পর্কে ধনিয়ার ভাষা ভাষা ধারণা আছে। কাল সে ভেবেই রেখেছিল রাস্তার লোকজনকে জিজ্ঞেস করে করে মেকলিপুরার সঠিক হদিশ জেনে নেবে। কাঁচা সড়কে ধুলো উড়িয়ে অগুন্তি বয়েল এবং ভৈষা গাড়ি আর সাইকেল রিক্সা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক একটা গাড়ি যায় 10 হাত উঁচু পর্যন্ত বায়ুস্তর ধুলোর মেঘে ছেয়ে যেতে থাকে। তবে এই রাস্তায় ট্রাক বা বাস টাস কিছু চলে না। শুধু বয়েল গাড়িটারই নয়, কত যে দেহাতি মানুষ যাচ্ছে তার গোনাগুনতি নেই। এখনো ঠিক দুপুর হয়নি, তবে সূর্যটা আকাশের খাড়া দেওয়াল বেয়ে বেয়ে অনেকখানি ওপরে উঠে এসেছে। রোদ গনগনা হয়ে উঠতে শুরু করেছে। কোথাও এক ছিটে মেঘ নেই। মাথার উপর দিয়ে বাতাসের স্তর কেটে কেটে শীতের পাখির শেষ ঝাঁক উড়ে চলেছে সুদূর দিগন্তের দিকে। ঝলসানো আকাশ, পাখি, বয়েল আর ভৈষা গাড়ির সারি কিংবা ধুলোর পুরু মেঘ কোনো দিকেই লক্ষ্য ছিল না ধনিয়ার। বেলা যত চড়ছে ততই তার উদ্বেগ বাড়ছে। সে জানে শ্রাদ্ধের খাওয়া দাওয়া দুপুর বড়জোর বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। তার আগেই ভোজসভায় পৌঁছানো দরকার, নইলে এতটা ছোটাছুটি সার হবে। কম করে 29 রাস্তার লোককে জিজ্ঞেস করেছে ধনিয়া, भैया और कितना दूर होगा मेकलीपुरा? সবার উত্তরই প্রায় একরকম, এই নজদিক, लगभग 2-4 মিল। সেই সকালে রোদ ওঠার পর থেকে যাকেই প্রশ্ন করেছে একই উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু लगभग 2-4 মিল আর শেষ হচ্ছে না। ধনিয়ার দুশ্চিন্তার কারণ আছে বই কি। হাঁটতে হাঁটতে সূর্য খাড়া মাথার উপর উঠে আসে। খোলা মাঠের ওপর দিয়ে হাহা করে লু বাতাস ছুটতে থাকে, কিন্তু রোদের মারাত্মক তাতও যেন ধনিয়ার গায়ে লাগে না। আসলে সে ব্যাপারে তার হুঁশই নেই। তবে একমাত্র লক্ষ্য কিভাবে মেকলিপুরায় পৌঁছবে। তার চোখের সামনে ভোজের আসরের লোভনীয় সুখাদ্যগুলি জীবনের দুর্লভ স্বপ্নের মতো দুলতে থাকে। এমনিতে ধনিয়া খুবই দুবলা, কমজোর। তার উপর শ্রাদ্ধের ভোজ খাবে বলে সকাল থেকে কিছুই খায়নি। ইচ্ছা করলে চটের ঝোলা খুলে দুমুটো ঘাটো বা একখানা শুখা রুটি চিবিয়ে নিতে পারে, কিন্তু যেখানে নিশ্চিত একটা ভোজের আশা আছে সেখানে দুর্দিনের সঞ্চয় হাত দেওয়ার মানে হয় না। কতকাল তার পেটে দামি সুখাদ্য পড়েনি সে নিজেই জানে না। 1 মাস, 2 মাস না 3 মাস, কে বলবে। লোকের দরজায় দরজায় ঘুরে চেয়ে চিনতে হাত পেতে সে যা পায় তা হলো বাসি চাপাটি, পোড়া লিট্টি, ঘাটো বা সেদ্ধ রামদানা। এসব খেয়ে খেয়ে তার জিভের ডগা থেকে পাকস্থলী পর্যন্ত হেজে গেছে। বহু বছর বাদে একটা লোভনীয় ভোজের সুযোগ পাওয়া গেছে। কে বলতে পারে এটাই তার জীবনের শেষ সেরা ভোজন হবে কিনা। অদম্য এক উৎসাহ বিপুল শক্তিতে ধনিয়াকে ধাক্কা দিতে দিতে মেকলিপুরার দিকে ঠেলে নিয়ে যায়। উৎসাহ এবং লোভ যতই তীব্রই হোক, শরীরটা তো বেজায় দুর্বল। ঝাঁঝা রোদ মাথায় নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। এলোমেলো পায়ে প্রায় টলতে টলতে এগুতে থাকে ধনিয়া। আরো খানিকটা পর একটা আধবুড়ো দেহাতি লোককে সে ডাকে,
ভैया। লোকটা তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ডাক শুনে ঘাড় ফিরিয়ে তাকায়। ধনিয়ার জামা কাপড়ের হাল, পা থেকে মাথা পর্যন্ত ধুলোয় ঢাকা তার মুরাত, এসব দেখা মাত্র টের পেয়ে যায় সে কোন শ্রেণীর জীব। লোকটার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে যায়। কর্কশ গলায় বলে, कहाँ गया? मेखलीपुरा टाउन। और कितने दूर होगा? 1.5 मील। উত্তরে দিগন্তের কাছাকাছি, যেখানে আগুনের মতো রোদের শীষ নির্মম ভঙ্গিতে কাঁপছে, সেদিকে আঙুল বাড়িয়ে লোকটা বলে, ওখানে একটা ভাগাড় আছে, সেই ভাগাড় পেরিয়ে 1 মিল 1.25 মিল গেলে মেখলিপুরা টাউন। মেখলিপুরা শহরটা ঠিক কোথায়, এতক্ষণে সে সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করা গেল। প্রথমে মরা জন্তু জানোয়ারের ভাগাড়, তারপর টাউন। লোকটার কাছ থেকে চন্দ্রেশ্বর মিশিরের কোঠি সম্পর্কে আরও কিছু জরুরি খবর জেনে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই লম্বা লম্বা পা ফেলে লোকটা অনেক দূর এগিয়ে গেছে। সমান তালে হেঁটে ধনিয়া তাকে ধরবার চেষ্টা করল, কিন্তু অশক্ত শরীরে অত জোরে চলা তার পক্ষে সম্ভব নয়। 2-4 পা ফেলেই সে ভয়ানক হাঁপিয়ে যায়। কোমরের এবং হাঁটুর নড়বড়ে হাড়গুলোতে কেমন যেন খিঁচ ধরে। অগত্যা হাঁটার গতি কমিয়ে আবার সে টলতে টলতে এগোয়। ধনিয়া টের পেতে থাকে তার জামা কাপড় ভিজিয়ে ঘামের স্রোত বয়ে যাচ্ছে, আর ঘামের সঙ্গে যত নিমক বেরিয়ে যাচ্ছে ততই শরীরের শক্তি শেষ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে এধারে ওধারে তাকায় ধনিয়া। রাস্তার গায়ে একটা ঝাঁকড়া মাথা পিপর গাছ চোখে পড়ে। একবার ভাবে গাছটার ছায়ায় বসে কিছুক্ষণ জিরিয়ে নেবে কিনা। পরক্ষণেই মনে হয় একবার বসলে সে আর হাঁটতে পারবে না। তার যা বয়স এবং শরীরের যা হাল, তাতে জীবনের এই শেষ ভোজটা হাতছাড়া হয়ে যাবে। এমন সুযোগ তো বারবার আসে না, আর আসবে কিনা সে বিষয়ে ধনিয়ার ঘোর সন্দেহ আছে। একসময় চাকার ক্যাঁচর কোচর আওয়াজ কানে আসতেই সে মুখ ফিরিয়ে তাকায়। একটা ফাঁকা বয়েল গাড়ি পাশ দিয়ে হেলে দুলে এগিয়ে যাচ্ছে। দেখেই বোঝা যায় গাড়িটার কোথাও যাওয়ার তেমন তাড়া নেই। হঠাৎ ধনিয়ার মনে বিদ্যুৎ চমকের মতো একটা দুরাশা ঝিলিক মারে। গাড়িটার গা ঘেঁষে পাশাপাশি দ্বিধান্বিতের মতো হাঁটতে হাঁটতে ভীরু গলায় গারোয়ানকে সে ডাকে, এ ভैया। গামছা নেড়ে নেড়ে হাওয়া খেতে খেতে গারোয়ান গুনগুন করে একটা হিন্দি সুর ভাজছিল। গান থামিয়ে সে বলে, রমাইয়া বতা বয়া, রমাইয়া বতা বয়া। কা তোমার গাড়ি কোথায় যাচ্ছে? মেঘলিপুরায়। কায়? বুকের ভেতর সেই দুরাশাটা আচমকা 10 গুণ বেড়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, এগো ভাত বাত ভैया। গারোয়ান বলে, বল না, কি বলবি? ঢোক গিলে ধনিয়া যা বলে তা এই রকম। বয়েল গাড়িটা তো বিলকুল ফাঁকাই যাচ্ছে, আর যাচ্ছে মেখলিপুরাতেই। ধনিয়াও সেখানেই যাবে। সে দুবলা কমজোর বুড়া আদমি। গারোয়ান ভাইয়া যদি কৃপা করে গাড়িতে তুলে তাকে মেখলিপুরায় পৌঁছে দেয়, ভগবান রামজি, ভগবান কিষানজি তার ভালোই করবেন। তার খেতিতে ফলন বাড়বে, বাল বাচ্চা ঘিউ শক্কর খেয়ে সুখে থাকবে। বয়েল গাড়ির বয়েল দুটো নিরোগ এবং তাজা থাকবে। এমনি 1000টা কথা একটানা বলে যায় ধনিয়া। গারোয়ান ভুরু নাচাতে নাচাতে চোখের কোণ দিয়ে ধনিয়াকে দেখতে থাকে। তারপর দাঁত মুখ খিচিয়ে হুমকে ওঠে, সালে মানুষটা রাজা, ভুচ্চরের বাচ্চা, ভিক মাঙা, ভাগ হাট যা। বলেই দুহাতে বলদ দুটো ল্যাজ মুচড়ে আলটাক্রায় জিপ ঠেকিয়ে টক টক টক্কাস করে আওয়াজ তোলে। পরিচিত সংকেত কানে যেতেই বয়েল দুটো বহুদূর পর্যন্ত ধুলোর মেঘ উড়িয়ে ধনিয়াকে পেছনে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। আর ধনিয়ার মনে যে আশাটুকু ধুকপুক করছিল, মুহূর্তে তা নিভে যায়। ক্লান্ত নির্জীব শরীর টানতে টানতে আবার এগুতে থাকে ধনিয়া। এই যে কুকুর, চিল, কাক এবং ভুকা মানুষের সঙ্গে কামড়াকামড়ি করে লোকের পাত কুড়োনো খেতে চলেছে, একসময় সে কিন্তু এমন হতচ্ছাড়া ভিকমামা ছিল না। গাগঞ্জ শহর বাজারের লোকের কাছে ইদানিং অনবরত হাত পেতে তাকে এই পৃথিবীতে টিকে থাকতে হচ্ছে। অথচ চিরদিন অন্যের করুণার ওপর ধনিয়াকে নির্ভর করতে হয়নি।
60-65 বছর আগে জীবনের শুরুটা কেমন হয়েছিল তার মনেও পড়ে না। ধনিয়ার স্মৃতিতে আবঝাভাবে যে ছবিটা ধরা আছে তা এই রকম। কোশি নদীর ওধারে নৈবহার তালুকে ছেলেবেলার অনেকগুলো বছর শুধু পেট ভাতায় এক রাজপুত ক্ষত্রিয়ের খেতি এবং খামারে সূর্যোদয় থেকে মাঝরাত পর্যন্ত তাকে খাটতে হতো। বছর দশেক এভাবে চলার পর হঠাৎ একদিন সে লক্ষ্য করল শুধু পেটেই খেয়েছে। নেহাত নাঙ্গা থাকলে খারাপ দেখায়, তাই রাজপুত জমি মালিক জামা কাপড়টা দিয়েছে, কিন্তু হাতে একটা ফুটো করিও পায়নি। এই সময়টা তাজা টকবগে মরদ সে। পৃথিবীর আর সব জোয়ানের মতোই অত্যন্ত স্বাভাবিক নিয়মেই ধনিয়ার মনে একটি স্বাদীর ইচ্ছা জাগে, কিন্তু মুখে বললেই তো আর স্বাদই হয় না। তার জন্য কমসে কম 150-200 টাকা দরকার। মেয়ের বাপকে পণ না দিলে নিজস্ব একটা আওরাত কে তার হাতে তুলে দেবে? কাজেই নৈবহার তালুক থেকে রাতারাতি সে পালামৌতে যায় জঙ্গল কাটতে। হাতে নগদ টাকা চাই। সেখানেও বছর কয়েক জঙ্গল কাটার পর দেখা গেল সামান্যই জমাতে পেরেছে। ততদিনে স্বাদীর বাজারে অন্য 10টা জিনিসের মতো যুবতী কুঁয়ারি মেয়েদের দরও বেজায় চড়ে গেছে। ওই জমানো টাকায় ঘরবালি পাওয়া অসম্ভব। তখনও স্বাদীর আশাটা একেবারে শেষ হয়ে যায়নি। মনের ভেতর স্বপ্নের রেশের মতো সেটা আটকে আছে। অগত্যা টাকার খোঁজে এক আরকাঠির পাল্লায় পড়ে সে ছুটল সুদূর আসামে বেত কাটার কাজে। সেখানে ছিল টানা 15 সাল। আসামে থাকতে থাকতেই শেষ দিকে ভারী চেচকে অর্থাৎ বসন্ত পড়েছিল ধনিয়া। চেচক সারতে না সারতেই ধরল রক্ত আমাশা আর শ্বাসকষ্ট। তাতেই স্বাস্থ্য ভেঙে যেতে লাগলো। অশক্ত শরীরে বেত কাটার মতো প্রচণ্ড দম এবং খাটুনির কাজ সম্ভব নয়। ঠিকাদার তাকে ছাড়িয়ে দিল। চিরস্থায়ী একটি বুকের দোষ নিয়ে উত্তর বিহারে ফিরে এলো ধনিয়া। তাগড়া মোষের মতো যে যুবক ধনিয়া আসাম গিয়েছিল আর 15 বছর বাদে যে ধনিয়া ফিরে এলো, তাদের দুজনের মধ্যে অনেক তফাৎ। সবটুকু শ্বাস শুষে নিয়ে আসাম তার খোলসটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সে তখন দুনিয়ার সব কাজের অযোগ্য, জগতের সমস্ত কিছু থেকে পুরোপুরি বাতিল। তখন তার পা ফেলতে তার কষ্ট, শ্বাস টানতে কষ্ট, একটুতেই হাঁপ ধরে যায়। ততদিনে স্বাদীর স্বপ্নটা মাথার ভেতর থেকে ধোঁয়া হয়ে বেরিয়ে গেছে। আসাম থেকে যে কটা টাকা নিয়ে এসেছিল বসে বসে খেয়ে ফুরিয়ে গেল। তারপর একদিন অসহায় ধনিয়া সেই আদিম জীবিকার রাস্তায় পা দিল। ক্রমশ উত্তর বিহারের বিখ্যাত ভিকমাঙ্গো হয়ে উঠল সে। তার থাকার নির্দিষ্ট জায়গা নেই। উত্তর বিহারের প্রায় 50 মাইল জায়গা জুড়ে বছরের পর বছর খাদ্যের খোঁজে অনবরত ছুটে বেড়াচ্ছে ধনিয়া। কোথায় গেলে ঘাটও মিলবে, কোথায় দুমুঠো ভাত বা 2 টুকরো রুটি, সেজন্য হন্যে হয়ে ঘুরছে। খিদে ছাড়া তার শরীরে আর কোনো অনুভূতি নেই। ভিক্ষে তো সে চাই, সেই সঙ্গে চোখ কানও খুলে রাখে। 50 মাইলের মধ্যে বিয়ে, শ্রাদ্ধ, উপনয়ন বা অন্নপ্রাশনের যাবতীয় খবর সে আগাম জোগাড় করে। এত খবর বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা বা সাংবাদিকেরাও সংগ্রহ করতে পারবে না। খাদ্যের জন্য দিকে দিকে শীত, গ্রীষ্ম, 12 মাস তার অভিযান। 1 মাস 2 মাস না, এবার পুরো সালই বুঝিবা ভালো মন্দ সে কিছুই খায়নি। শরীর যেভাবে ধ্বংস হয়ে গেছে, তাতে চন্দ্রেশ্বর মিশিরের বাড়ির শ্রাদ্ধের খাওয়াটাই হয়তো তার জীবনের শেষ ভোজ। যেভাবেই হোক মৃত্যুর আগে উৎকৃষ্ট একটা ভোজন তাকে করতেই হবে, নইলে ঘাটো আর রামদানা খেয়ে মরার মধ্যে বিরাট আফসোস থেকে যাবে। এমন মৃত্যু তার কাম্য নয়। সূর্যটা সেই যে সোজা মাথার উপর চলে এসেছিল সেইখানেই অনড় দাঁড়িয়ে আছে। পশ্চিমের ঢাল বেয়ে নিচে নামবে এমন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। চলতে চলতে আরেকটি লোকের সঙ্গে ধনিয়ার আলাপ হয়ে যায়। সে থাকে মেকলিপুরা টাউনের পাশের একটা গাঁয়ে। কথায় কথায় জানা গেল দূরের এক দেহাতে এক রিশতেদারের বাড়ি কাল সে গিয়েছিল, আজ ঘরে ফিরছে। লোকটার কথাবার্তার ধরন এবং ব্যবহার বেশ ভালো। ভিক মাঙ্গোয়া বলে আর সবার মতো ধনিয়াকে সে ঘেন্না করছে না, কিংবা তার কথায় দায়সারা জবাব দিয়ে এড়িয়েও যাচ্ছে না। এমন সহানুভূতি সম্পন্ন মানুষ খুব বেশি দেখেনি ধনিয়া। পাশাপাশি হাঁটতে হাঁটতে ধনিয়া শুধোয়, ভैया
আপনি তো মেকলিপুরা টাউনের পাশের গাঁয়ে থাকেন। হ্যাঁ, লোকটা ঘাড় কাত করে। টাউনের চন্দ্রেশ্বর মিশ্রজিকে চেনেন? লোকটা জানায় চন্দ্রেশ্বরকে সে চেনে, অনেকবার দূর থেকে দেখেছে। বহুত বড় আদমি, কমসে কম 1000-2000 বিঘা জমির মালিক। এসব জানিয়ে একটু অবাক হয়েই শুধোয়, মিশ্রজির খবর নিচ্ছ যে? শোনা হয় মিশ্রজি কো মাতাজির আজ শ্রাদ্ধ। হ্যাঁ, আমিও শুনেছি। আচ্ছা ভাইয়া, মায়ের শ্রাদ্ধে মিশ্রজি ভোজনটা জরুর ভালোই করাবে, আপনি কি বলেন? বলে উৎসুক চোখে সঙ্গীর দিকে তাকায় ধনিয়া। তার খাওয়াবে না? লোকটা বলতে থাকে, এতে বড় আদমি, একটাই তো মা, আর তা শ্রাদ্ধ একেবারে বেশি হবে না। এমন ভোজন করাবে যে 3 রোজ আর কাউকে খেতে হবে না। শুনেছি একেবারে গলা পর্যন্ত ঠেসে না খাওয়া পর্যন্ত মিশ্রজির হাত থেকে ছাড়া পাওয়া যায় না। শ্রাদ্ধের ভোজে কি কি খাওয়াতে পারে সে সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায় ধনিয়া, একটু লজ্জাই করে। তবে মনে মনে তার জানা লোভনীয় সুখাদ্যের একটা লম্বা তালিকা তৈরি করে ফেলে। লোকটা আবার বলে, 3 সাল আগে মিশ্রজির লড়কির শাদী হলো। পাটনা সে বাজনদার আর পটাকারি আতসবাজি এনেছিল। কলকাতা সে আনিয়েছিল রসগোল্লা और मीठा दही और 10 किस्म का संदेश। मीरजाम से कलाकंद, मुंगेर से मुग का लड्डू और भागलपुर से गुलाब जामुन। और লোকটা এক নাগারে কত যে ভালো ভালো সুস্বাদু খাদ্যের নাম করে যায় তার ঠিক ঠিকানা নেই। এত সব নাম জন্মেও শোনেনি ধনিয়া। কিছু শুনেছে, বাদবাকি সবই অচেনা। মেয়ের শাদীতে যদি এরকম বিরাট কাণ্ড ঘটিয়ে থাকেন মিশ্রজি, মায়ের শ্রাদ্ধে কি তার আধাতি আয়োজনও করবেন না? ধনিয়া শুধোয়, আপনি কি মিশ্রজির লড়কির শাদীতে গিয়েছিলেন? আরে নেহি নেহি। লোকটা জোরে জোরে প্রবল বেগে মাথা নাড়ে। আমার মতো ছোট মোটা গরিব আদমির কি মিশ্রজির মতো বড় আদমির লড়কির শাদীতে ভোজন করার সৌভাগ্য হয়? তব ধনিয়া কি জানতে চায় মুহূর্তে বুঝে ফেলে লোকটা। মিশ্রজির মেয়ের বিয়েতে নিমন্ত্রিত না হয়েও সেই ভোজের বিয়ের এত খুঁটিনাটি সে জানল কি করে? লোকটা জানায়, এত বড় আদমির বাড়ির ভোজ তা কি আর জানতে বাকি থাকে? লোকের মুখে মুখে এই ভোজের ব্যাপারটা অনেক দূর পর্যন্ত রটে গিয়েছিল। নতুন উৎসাহে ধনিয়ার শিরায় শিরায় ঝিমিয়ে পড়া স্তিমিত রক্ত দুরন্ত গতিতে ছুটতে থাকে। গুলাব জামুন, কালাকান্দ, সন্দেশ, এই নামগুলি তার হৃৎপিণ্ডে বৈদ্যুতিক ক্রিয়া ঘটিয়ে দেয়। এদিকে রোদের তেজ আরও বেড়ে গেছে। অসহ্য তাপে আকাশটা গলে গলে উত্তর বিহারের সীমাহীন খোলা মাঠে ক্রমশ নেমে আসছে। মাথার উপর এখন আর একটা পাখিও নেই। রোদ চড়ার সঙ্গে সঙ্গে তারা দিগন্তের ওপারে উধাও হয়ে গেছে। আগুন মুখে নিয়ে খেপা লু বাতাস হাহা করে ছুটতে থাকে দিক বিদিকে। মনে যত উদ্দীপনাই থাক, লোভনীয় খাদ্যের তালিকা ধনিয়ার মস্তিষ্কে যে প্রতিক্রিয়াই ঘটাক, ভোর থেকে ভুকা পেটে হাঁটতে হাঁটতে শরীর ক্রমশ এলিয়ে আসছে। দিগন্ত জোড়া আগুনের ভেতর পা ফেলতে এখন ভীষণ কষ্ট হচ্ছে তার। সঙ্গে লোকটা ধনিয়ার পাশাপাশি এতক্ষণ আস্তে আস্তেই হেঁটে আসছিল। এবার সে জানায় ঘরে তার জরুরি কাজ আছে, এখন ঢিমে তালে হাঁটলে চলবে না বলেই জোরে জোরে পা চালাতে থাকে। লোকটা এতক্ষণ যে ধনিয়ার সঙ্গে কথা বলেছে, ধীর চালে হেঁটে তাকে সঙ্গ দিয়েছে, এমনকি ভালো ভালো সুখাদ্যের নাম করে তার আশা এবং স্বপ্নকে যে উস্কে দিয়েছে, সেটুকুই যথেষ্ট। সে ধনিয়াকে মেকলিপুরায় চন্দ্রেশ্বর মিশিরের কোটি পর্যন্ত পৌঁছে দেবে, এতটা ভাবা খুবই অন্যায়, অন্তত তার মতো এক ভিক মাঙার পক্ষে। লোকটা বেশ খানিকটা এগিয়ে গেছে। পেছন থেকে ধনিয়া ডাকে, ভাইয়া सिर्फ एक को बार मेकलीपुरा और कितने दूर? চলতে চলতেই মুখ ফিরিয়ে লোকটা জানায়, আর সিকি মাইল গেলেই ভাগার পড়বে, তারপর মেকলিপুরা বড় জোর ঘন্টাখানেকের পথ। লোকটা লম্বা লম্বা পায়ে হাঁটছে। ধনিয়ার সঙ্গে তার দূরত্ব ক্রমশই বেড়ে যাচ্ছে।
এখন কাচ্চিতে মানুষজনও বেশি দেখা যাচ্ছে না। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে লোক চলাচলও কমে এসেছে। কচিত দু একটা বয়েল আর ভৈসা গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ি টানা জন্তুগুলো দেখে এখন আর তাকানো যায় না। সেগুলোর জিভ আধ হাত করে বেরিয়ে পড়েছে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে হাঁটছিল ধনিয়া। এখন সে টের পায় মুখের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জিভের ডগা থেকে আলটাখরা পর্যন্ত কর্কশ বালির মতো খড়খড়ে মনে হচ্ছে। ঢোক গিলতে ভয়ানক কষ্ট হচ্ছে। হাত পায়ে জোর যেন ক্রমশ আলগা হয়ে আসছে। সে আর বোধহয় এগুতে পারবে না, এখানেই মুখ থুবড়ে পড়ে যাবে। কোনো রকমে এলোমেলো পা ফেলে ধুকতে ধুকতে আরো খানিকটা যাওয়ার পর আচমকা অল্প দূরে উঁচু ডাঙা মতো একটা জায়গায় ভাগাড় চোখে পড়ে ধনিয়ার। ওখানে ঝাঁকড়া মাথা কটা পরাশ সীমার এবং পিপর গাছের মাথায় অগুন্তি শকুন উঠছে, আর গরম লু বাতাসে ভেসে আসছে মরা পশুদের পচে যাওয়া দেহের দুর্গন্ধ। ভাগাড় যখন দেখা গেছে তখন মেকলিপুরা টাউন আর বেশি দূরে নেই। শরীরের অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে ধনিয়া প্রায় দৌড়তেই থাকে। কিন্তু কতক্ষণ আর? একটু পর সে টের পায় গালের কষ বেয়ে ফেনা গড়িয়ে আসছে তার। মাথা ভয়ানক টলছে। চোখের সামনে দিগন্ত পর্যন্ত ঝলসানো শস্যক্ষেত্র দ্রুত ঝাপসা হয়ে যেতে থাকে। ভাগাড়ের কাছাকাছি আসতেই আচমকা হাঁটু ভেঙে ঘাড় গুঁজে হুড়মুড় করে পড়ে যায় ধনিয়া। সঙ্গে সঙ্গে বেহুশ। গালের কষ বেয়ে এতক্ষণ ফেনা গড়াচ্ছিল, এবার ভলকে ভলকে কালচে রক্ত বেরোতে থাকে। পিঠের থলেটার মুখ খুলে গিয়ে লিট্টি, ঘাটো, আখের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। সেই যে ধনিয়া ঘাড় ভেঙে পড়ে গিয়েছিল, তারপর ওঠেনি। ভাগাড়ের শকুনেরা পরাশসীমার এবং পিপর গাছগুলোর মাথা থেকে সারা দুপুর সারা বিকেল ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকে লক্ষ্য করে। তারপর নির্ভুলভাবে কিছু একটা টের পেয়ে যায়। ধীরে ধীরে ডানা মেলে ঝাঁকে ঝাঁকে তারা নেমে আসতে থাকে। সন্ধ্যের ঠিক আগে ধনিয়ার দেহটা নিয়ে কয়েকশো শকুন ভোজের আসর বসিয়ে দেয়।